আমি ক্লাসে পরে ফোন দেই তোমাকে। তারপরে তাহলে প্রথমে জব্দ তালিকা যারা সাক্ষী, সাক্ষীর ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখবো প্রথমে, তাহলে প্রথমে লিখবো ঘটনার তারিখ কবে, অর্থাৎ বলবেন যে ঘটনার তারিখ কি বলতে পারবেন, তারপরে বলবেন যে এই ঘটনাটা কতটার সময়, আপনি যে ঘটনার সাক্ষী দিতে আসছেন সেই ঘটনার সময় কখন, হ্যাঁ, তারিখ বা সময়, তারিখ লেখা হয়েছে কখন, তারপর লেখেন কোথায় ঘটনা, কোথায় ঘটনা, তারপরে বললেন যে ঠিক আছে এখন বলেন তো কি ঘটনা। 5 নাম্বার, আপনি কি দেখেছেন, পুলিশ ঘটনাস্থলে আসার পর আপনি ঘটনাস্থলে এসেছিলেন নাকি পুলিশ আসার পূর্বেই থেকেই সেখানে ছিল। এই প্রশ্নটা করবেন, তারপরে যে প্রশ্নটা করতে পারেন তল্লাশির সময় কি আপনি ভিতরে ছিলেন, বা এইভাবে বলতে পারেন তল্লাশি কার্যক্রম কি আপনি প্রত্যক্ষ করেছেন, তারপরে বলতে পারেন কতক্ষণ ধরে তল্লাশি কার্যক্রম চলছিল, কি কি উদ্ধার হতে দেখেছেন, কি কি উদ্ধার হতে দেখেছেন, কি কি উদ্ধার হতে দেখেছেন, কি কি কোথা থেকে সেগুলো উদ্ধার হয়েছে, তারপরে উদ্ধারকৃত বস্তুগুলো কি ছিল, সে একটা মাদকের নাম বলবে, যে কোনো মাদকের নাম বলবে। সিনিয়র, আপনি গ্রুপে নাই?
দিয়ে দিছে আপনি, হ্যাঁ আপনাকে নক করেন ঠিক। স্যার ভোটটা দেন স্যার আবার। দেবো কি, এই যে এখানে আবার ইনি ইয়া চাচ্ছে, এই সোহাগ জানে এগুলো একসঙ্গে সব কাজ করার প্রবলেম। শাহ আলম ভাইকে বলি স্যার, শাহ আলম ভাই তো কলম স্পিড নেই, বয়স হয়ে গেছে। স্পিড নাই ভাই, আসলে আপনাদের নরসিংদী থেকে গার্ডিয়ান তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন? সময় মতো আসতে না পারলে তো প্রবলেম। একটু গ্রুপে দেওয়া আছে, সকলে গ্রুপ থেকে ঢুকলো, উনি বলতেছে আমি গ্রুপে পাচ্ছি না। সরি। যাক, আমরা আবার শুরু করলাম। দেখি কত নম্বর প্রশ্ন পর্যন্ত গেছিলাম কে জানে। 10 স্যার। 10 না? ইয়েস, উদ্ধারকৃত বস্তুগুলো কি ছিল। ওকে, তাহলে এগুলো মুছে দেই। স্যার একটু স্যার পেজ আছে, পেজ উল্টায় দেন, তাহলে আর মুছতে হবে না। ও পেজ আছে না? হ্যাঁ, এরকম কোথাও যেন দেখছিলাম। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। এটা দেখছিলাম আমি। তাহলে 11 নম্বর 12 নম্বর হবে না? তাহলে কি কি উদ্ধার হতে দেখেছিলেন? এই প্রশ্ন অবশ্য আগে লেখা যেত। কতজন পুলিশ তল্লাশি চালিয়েছে, একটু প্রশ্নটা একটু আগে করবেন, চালিয়েছে। আপনারা আপনারা কতজন পুলিশের সাথে তল্লাশিতে আমার কোঅর্ডিনেটর এখন ঢুকতেছে 8:30 বাজে, অংশগ্রহণ করেছে। তারপরে আসেন অংশগ্রহণ করেছেন। মাইক্রোফোন অফ করেন। কি পরিমাণ সংখ্যক বস্তু উদ্ধার হয়েছিল? তারপরে বলেন যে সেগুলোর সংখ্যা পরিমাণ, এটা যদি বেশি পরিমাণ হয় 1 লাখ পিস, 2 লাখ পিস ইয়াবা ট্যাবলেট এই ধরনের, তখন করবেন। সব সময় এই 4 নম্বর প্রশ্নটা করার দরকার নেই। অথবা পরিমাণ যদি হিরোইন হয়, পুড়িয়া হয়, তারা মৌখিকভাবে বলতেছে 200 গ্রাম আনুমানিক, তখন এই প্রশ্নটা করার প্রয়োজন হতে পারে। সেগুলোর সংখ্যা পরিমাণ কে নির্ধারণ করেছিলেন?
কিভাবে নির্ধারণ করেছিলেন? কিভাবে নির্ধারণ করেছিলেন? তারপরে কতক্ষণ যাবত, যদি সংখ্যা বেশি হয় কতক্ষণ যাবত সেগুলো গণনা গণনা করা হয়, কে কে গণনা, গণনা বানানটা কি ঠিক আছে? গণনা নাকি মধ্যাহ্ন হবে আগে? মদিনান্ন হবে। কে কে গণনা করেছেন, কে কে গণনা করেছেন। তারপরে এই কথিত বস্তুগুলো কিভাবে পরিবহনের জন্য পুলিশ নিয়েছিল, সেগুলো পুলিশ বস্তায় ভোগ করে প্যাকেটে কার্টুনে করে গেছে। কথিত বস্তুগুলো ব্যাগে করার সময় কার্টুনে করে নিয়ে যাবার সময় কি নমুনা ও জব্দকৃত বস্তুগুলো পৃথক করা, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, করা হয়েছিল? যদি হয় তবে সেগুলো কি সিলগালা করা হয়েছিল? সেগুলো কি সিলগালা করা হয়েছিল? যদি সিলগালা করা হয় তবে কিভাবে সিলগালা করা হয়? শব্দ তালিকার সাক্ষী বা জব্দকারী অফিসারের, জব্দ তালিকার সাক্ষী বা জব্দকারী অফিসারের স্বাক্ষরযুক্ত লেবেল দ্বারা জব্দ তালিকার সাক্ষী বা জব্দ অফিসারের স্বাক্ষরযুক্ত লেবেল দ্বারা কি সেগুলো লেবেলিং করা হয়েছিল? এখানে আরেকটা প্রশ্ন করা লাগতো যে পরিমাণের ক্ষেত্রে, যে তারা নিক্তি সঙ্গে এনেছিল কিনা, পাল্লা সঙ্গে এনেছিল কিনা, হ্যাঁ, কিভাবে নির্ধারণ করেছিল পরিমাণ। এই 15 নম্বরের পরের প্রশ্নটা এখানে একটা লিখে দিতে পারেন, যে কে নির্ধারণ করেছিল, কিভাবে নির্ধারণ করেছিল। এই এখানে তাদের সাথে কি স্কেল, পাল্লা
নিকটি ছিল এই জাতীয় 16 নম্বরের ওই জায়গাটা থেকে যদি বলে যে পাশের দোকান থেকে আনছে আতাউল্লাহ কালকে বললো যে মুখে কাজ নিয়ে আসলো তাহলে নাম কি, হ্যাঁ কোথায় নিয়ে আসলো, সেটা দূরত্ব কতটুকু, এই জাতীয় প্রশ্নটা আবার ওইদিকে যাইতে থাকে। তাহলে লেখা হয়েছে এগুলা? শেষের দিকে হয়নি, শেষটা 24 নম্বরটা বাকি আছে স্যার। লেখ। আচ্ছা ঠিক আছে। লেখা হয়েছে স্যার, হয়েছে স্যার। তারপরে বাংলা টাইপিং এত সুইফট যে স্যার আমাদেরকে ওই স্পিডে টাইপ করতে পারে। ও এই জন্য তো স্যারের স্টেনও যায়, এই জন্য তো স্যারের স্টেনও যায় না। হ্যাঁ এখানে খবর পাইছে যে স্যারের সব জানে। হ্যাঁ খুবই সুইফট বাংলা হাত, হ্যাঁ মানে বাংলা টাইপ স্যার এত স্পিডে, শুধুমাত্র যে কোর্টে যে কম্পিউটার টাইপ করে না স্যার, আমাদের পিটখান গুলা যারা টাইপ করে তাদেরকে দেখছি আর কি যে এত সুইফট করতে পারে। আপনিও স্যার ওরকম আমি আরো জোরে পারি। আপনার সাথে স্যার তাল দিয়ে স্যার আমরাই পারতেছি না লিখতে, যে আমরা পেয়ে যাচ্ছি। স্যার এটার উপরে 2003 সালে জজ সাহেবদের মধ্যে মানে সম্ভবত আমি প্রথম, কারণ একটা ট্রেনিং সেশনে তৎকালীন চিফ জাস্টিস মহোদয় মোস্তফা গোলাম কি ওনার নাম, ওই যে নাহিদ কামালের বাবা মোস্তফা, হ্যাঁ এটার নাম ভুলে গেলাম, ওই চিফ জাস্টিস স্যার নিশাত কামালের বাবা মোস্তফা কামাল আব্বাস উদ্দিন মোস্তফা কামাল, হ্যাঁ মোস্তফা কামাল স্যার জিজ্ঞেস করতেছিল যে তোমাদের মধ্যে কেউ কি কম্পিউটার ইউজ করো? তো আমি প্রথম হাত উঁচু করছিলাম যে স্যার শুধু কম্পিউটার ইউজ না, আমি কম্পিউটারে জাজমেন্ট লিখি। তো তখন স্যার বলতেছিল ইউ মে বি দ্য ফার্স্ট জাজ, যে জাজমেন্ট লিখছে। আমি কারো কাছে অনেক ট্রেনিং এ জিজ্ঞেস করছি, কারো কাছে আমি শুনিনি। তো 2003 সালে এই লোন ডিপার্টমেন্টাল লোন করে আমি একটা কম্পিউটার কিনছিলাম। মানে দুর্ভাগ্যের কথা যে সেই লোন এখনো শোধ হয়নি, এখনো আমি শোধ দিয়ে যাচ্ছি। শোধ হয়েছে কিনা আরো কতদিন দিতে হবে সেটা আমার মনে নেই, প্রত্যেক মাসে বেতন থেকে কাটতেছে। 2003 আর আজকে হলো 2021, এটা খোঁজ নিতে হবে যে 50,000 টাকা। এটা কম্পিউটারের দাম কত স্যার? ওই সময় 50,000 দাম টাকা কত ধরছিল? ওই সময় 50,000 টাকা দিয়ে কিনছিলাম। 50,000 টাকা লোন দিতে সরকার, পুরোটা দিয়ে কিনছিলাম। হ্যাঁ স্যার সেই কম্পিউটারটা কি আছে এখনো? না সেই কম্পিউটার না। হ্যাঁ স্যার এটা জাদুঘরে অন্তত রাখা দরকার স্যার। তো ওই সময় মানে আমি প্রথম এই যে ডায়েরি কজ লিস্ট অনলাইনে দিয়েছি। তো এটা বিশ্ব ব্যাংকের একটা প্রজেক্ট ছিল, কুমিল্লায় পাইলট প্রজেক্ট ছিল। তো কুমিল্লায় যখন তারা এই ওখানে গিয়ে আলোচনা করতেছিল, তো তখন আমি বললাম যে এটা তো আমি অনেকদিন ধরে করতেছি। তো তখন ওই ইউএনডিপির লোকজন বললো যে এখানে বোধহয় একজন ওস্তাদ লোক আছে আর কি। হ্যাঁ তো বলে যে ঠিক আছে আপনি আমাদের সঙ্গে থাকেন, আপনার সঙ্গে আমরা যোগাযোগ করবো এই বিষয়ে, এখানে কিভাবে কি করা যায় না যায়। তো জেলা জজ আমাকে বলে যে আলী আহমেদ তুমি এটা কি করতেছো, আমাকে তো কখনো বলো নাই। তো পরে আমি দেখাইলাম ওনাকে, স্যার ফেসবুক পেজে কোনো না মানে 10 টাকা খরচ না করে প্রত্যেকদিন ফেসবুক পেজে আমি ডায়েরি কজ লিস্ট আপডেট দিচ্ছি।
তো আমার পার্শ্ববর্তী একজন এডিশনাল জাজ ছিলেন তখনকার, উনি খুবই তীব্র ভাষায় আমাকে অ্যাটাক করলেন, নিন্দা করলেন এভাবে যে স্যার উনি যদি বট গাছের মাথায় এখন ডায়েরি গজ লিস্ট টাঙ্গায় রাখে সেটা কি আমাদেরও করতে হবে? উনি যা খুশি করতে পারেন। এটা নাকি আমার খুবই মানে মন্দ কাজ ছিল আর কি তার ভাষায়। তারপরে একজন ভদ্রলোক আমাকে ফোন দিল ঢাকা থেকে, জুডিশিয়াল কোন কমিশন যেন, ল কমিশন থেকে এক ভদ্রলোক আমাকে ফোন দিল, জজ সাহেব আর কি, বলে যে আপনার একটা পোস্ট দেখলাম ফেসবুক পেজে, তো আপনি তো বেআইনি করতেছেন। তো আমি বললাম স্যার এটা কি, কোনটা বেআইনি করছে? বলে যে আপনি ডায়েরি কজ লিস্ট ফেসবুকের পেজে দিচ্ছেন, তো এটা তো পুরো বেআইনি। তো আমি বললাম স্যার এটা তো বর্তমান গভর্নমেন্টের ডিজিটাল বাংলাদেশ গড়ার একটা স্লোগান, তো এটা তো বরং সরকারকে কাজকে আরো প্রমোট করা হচ্ছে। তো উনি বললেন যে হোয়াট এভার মে বি দ্য ফ্যাক্ট, আপনি এখন এটা বন্ধ করেন। তো তখন আমি বললাম স্যার জজ সাহেবরা যে জুডিকেশন নামে একটা ক্লোজ গ্রুপ খুলে নানা বিষয় বিচারাধীন বিষয় আলাপ করে সেটা কি আইনসম্মত কিনা? বলে যে ভাই এত কিছু আপনার সঙ্গে আমি বলতে পারবো না, আপনার কাজটা বেআইনি সেটা আমি বলতে পারি। তা আমি বললাম হ্যাঁ স্যার এটা ঠিকই বলছেন, এটা তো আইনি নাই, বিধিসম্মত না, কিন্তু এটা মানুষের জন্য সহজ করতেছি আমি কাজটা। যাই হোক স্যার আপনি বলছেন আমি দেখব। তারপরে জাতীয় পর্যায়ে একটা মিটিং হলো, সেই মিটিং এ আমার জেলা জজ তখন নজরুল ইসলাম স্যার ছিলেন। ঘটনা স্যার? হ্যাঁ এটা 2015 কি 16 সালের ঘটনা, আমার ঠিক মনে নেই। জাতীয় পর্যায়ে একটা মিটিং হয়েছে এই অনলাইন কজ লিস্ট ডায়েরি একটা দিতে নিয়ে। তো ওইখানে উনি আমাকে রেফার করে কথা বলছেন যে আমার এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ একই জিনিসটা করতেছেন কোনো খরচ ছাড়াই, তো এত কোটি কোটি টাকার প্রজেক্ট, হ্যাঁ, তো এটাও আমার জন্য মাইনাস পয়েন্ট হয়ে গেল যে আমি কেন এই বাড়াবাড়ি করতেছি, বুঝতে পারছেন? সরকার এখানে প্রজেক্ট চলতেছে, আমি নিজের থেকে কেন এটা করতে গেলাম। তো বেশ কিছু জজ সাহেব আমাকে ফোন দিলেন যেটা কিভাবে হচ্ছে, কিভাবে করতেছেন, এটা তো সরকার একটা প্রজেক্ট নিচ্ছে, এটা আপনি নিজে নিজে করতেছেন কেন, বুঝতে পারছেন? এটাও আমার একটা দোষ হয়ে গেল যে আমি কেন বিনা পয়সায় এই কাজটা করতেছি না, দুর্ভাগ্য জাতি, বুঝছেন? তারপরে তো ওনারা পারেন হ্যাঁ আপনার দোষ ধরে। তো তারপরে কি হলো, তারপরে কি যেন হলো, ওনাদের তো স্যার সেই গুণটা নাই। হ্যাঁ সুপ্রিম কোর্ট থেকে স্যার এটা হ্যাঁ বলেন। সুপ্রিম কোর্ট থেকে একটা প্রোগ্রামে ডাকা হলো অনলাইন ডায়েরি কজ লিস্ট নিয়ে ডায়েরি কজ লিস্ট নিয়ে একটা ট্রেনিং এ ডাকা হলো কি ওই এডিশনাল জাজকে যিনি আমাকে মানে তীব্র ভাষায় আক্রমণ করছিলেন যে আমি ডায়েরি কজ লিস্ট যদি বটগাছের মাথায় টাঙায় রাখি তাতে কার কি। হ্যাঁ ওই দিন আমি বন্ধ করছিলাম এই কাজটা করা, যে আমি হলাম বাংলাদেশের জজ সাহেবদের মধ্যে প্রথম জাজ যিনি এই কাজটা নিজের উদ্যোগে করতেছেন, নিজের চিন্তা ভাবনা থেকে করছেন। যদি ট্রেনিং এ ডাকতে হয় বা কিছু শুনতে হয় তাহলে আমাকে শোনা উচিত। সেখানে যিনি এই কাজটা বোঝেন না, জানেনই না, যিনি এটার বিরোধিতা করেন তাকে ডাকলো, যা আজ থেকে আর এই কাজ করবোই না, বুঝতে পারছেন? তারপরে দীর্ঘদিন আমি করি নাই, কিন্তু আবার জামালপুরে গিয়ে আমার কেন যেন মনে হলো যে মানুষের সঙ্গে রাগ করে কি লাভ, তার থেকে এখানে কিছু করা শুরু করি। হ্যাঁ তো জামালপুরেও পেজ খুলছিলাম আমি, ওখানে আমার বেশ কিছু জাজমেন্ট আছে, আপনার যাদের সময় থাকবে লকডাউনে কিছু নারী শিশু কোর্টের জাজমেন্ট আছে, পড়ে দেখতে পারেন, কাজে লাগবে। আমার কিছু খুব ভালো জাজমেন্ট, আমার ধারণা আর কি, নিজের কাজ তো নিজের কাছে ভালোই মনে হয়। কুমিল্লায় যখন আমি ছিলাম ওই পেজটাতে আমার ছিল কিছু মাদকের মোকদ্দমা রায় বা স্পেশাল পাওয়ার সেক্টর কিছু আপিল ছিল। কিন্তু দুর্ভাগ্য আমার এক স্টুডেন্ট আমার কাছে ওই বাদল্লা একাডেমির এই পেজটা প্রমোট করার জন্য বললো স্যার আমি কাজ করবো, আমি এগুলো ভালো জানি, তো আমাকে পাসওয়ার্ডটা দিয়ে। আমাদের এখানে বরিশালের কেউ তো নাই না, তো সেই বরিশালের সেই আমার সেই ছাত্রকে আমি পাসওয়ার্ডটা দিলে তারপরে 2-3 দিনের মাথায় দেখলাম যে হ্যাক হয়ে গেছে আমার অ্যাকাউন্ট।
পুরা সব শেষ আমার। আমার যে মানে সেই 2000 প্রায় 10-11 থেকে আমি নিয়মিত লেখালেখি করি ফেসবুকে, সব লেখাগুলো আমার নষ্ট হয়ে গেছে, মানে আমি বিরাট ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। হাওয়ার আমরা আমাদের কাজে আসি। তারপরে স্যার একটা শেষ কথাটা বলি স্যার। জি বলেন স্যার। একটা কথা আছে না যে কাঙ্গালের কথা বাসি হলেই ফলে। জি। এখন তো স্যার সরকারেরই স্লোগান যে কজ লিস্ট এখন অনলাইনে পাওয়া যাবে, সাধারণ জনগণ যাতে ঘরে বসে তার মোকদ্দমা কবে কি হচ্ছে, কত তারিখ গেল, কত তারিখ সামনে আসলো যাতে দেখতে পারে। তা আপনি যেটা স্যার আজ 10 বছর আগে যেইভাবে স্যার আপনাকে দেখাইছিলেন, তো পার্শ্ববর্তী লোকেরা তো স্যার তাদের তো অ্যালার্জি, যে আপনি কইরা তো কাম দেখাইতেছেন, এরা পারতেছে না, এদের ডিসেবিলিটি। এই জন্য স্যার এই যে এগুলা স্যার জেলাসি করছে। তো এখন তো স্যার এই 10 বছর পর হইলো স্যার সরকারের স্লোগান, আপনার কথাটাই তো আছে সরকারের স্লোগান হয়ে দাঁড়াইছে। জি জি। কিন্তু কি করবে, এইটাই হচ্ছে বাংলাদেশ। হাওয়ার তারপরে আসেন আমরা পরের প্রশ্নটাতে যাচ্ছি। বাংলাদেশে কখনোই গুণের কদর হয়নি, বুঝতে পারছেন? 2-1 জনকে মরণোত্তর পুরস্কার দেওয়া হয়েছে, গুণের কদর হয় না। হ্যাঁ, তারপরে এই ফিল্ডে আবার মরণোত্তরও কিছু নাই, মরণোত্তর দেওয়া হয়, জীবিত থাকাকালীন তার মূল্যায়ন করা হয় না স্যার। স্যার গুণের মূল্যায়ন না হলেও স্যার তেলের মূল্যায়ন হয়। হ্যাঁ, তেলের মূল্যায়ন, পাঁচটা মূল্যায়ন, এগুলো তো আছে স্যার। এই যে রবীন্দ্রনাথ তো বলছিল হয়তো ইতিহাসে তোমাদের নাম লেখা হবে না সেই বড় বড় মানুষের ভিড়ে, স্যার এটা তো স্যার মিথ্যা প্রমাণ হয় নাই স্যার। রাইট। ওকে, তারপরে আসেন এরপরে বলেন যে প্রশ্নটা, যে জব্দ তালিকাটা কি যেন শেষের প্রশ্নটা বলেন তো, বলছিলাম জব্দ তালিকার সাক্ষী বা জবানবন্দি অফিসারের স্বাক্ষরযুক্ত লেবেল দ্বারা কি সেগুলো লেবেলিং করা হয়েছিল? হ্যাঁ, বা সিলগালা করা হয়েছিল, আমি একটা বলছিলাম। তারপরের প্রশ্নটা লেখেন যে কথিত বস্তুগুলো কোথায় জব্দ করা হয়েছিল। কথিত বস্তুগুলো কোথায় জব্দ করা হয়েছিল, ওই যে এখানে আছে, তাহলে মুছে দিতে হবে, তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি। স্যার পৃষ্ঠা উঠাইলে না হয়? পৃষ্ঠা নাকি আছে, পৃষ্ঠা না, উঠাইলে হয়? 2টা পৃষ্ঠা, এই যে আগের পৃষ্ঠা এটা 2টা ছিল। জি স্যার। হ্যাঁ জি স্যার। জি, এই দেখুন কত নম্বর ছিল শেষটা দেখেন তো। এখন স্যার 25 হবে, 26। তাহলে না স্যার 26 হবে, 26 হবে। কোথায় কোন একটা থাকলে কামড় দিবে রে, কোথায় জব্দ হয়েছিল, এগুলো একটু ভালো করে পড়ে দেখবেন, সুন্দর করে পড়ে দেখবেন, যদি একটু সিনক্রোনাইজ করার দরকার হয় একটা মাইক্রোফোনটা একটু অফ রাখেন। আচ্ছা হোক, পার্সোনাল মাইক্রোফোন গুলি দয়া করে অফ রাখেন। আর মাইক্রোফোনটা অন কর, একটু কাইন্ডলি খেয়াল করে। পলাশ সাহেব একটু দয়া করে খেয়াল করেন।
আপনারা বলেন যে সাদা কাগজে সই করছেন, কাগজ সবই সাদা, সাদা কাগজ বলতে হবে অলিখিত কাগজ। আপনি মিন করেন অলিখিত কিন্তু বলেন আবার সাদা, কাগজের রং তো সবই সাদা হয়। পুলিশ কি আপনাকে জব্দকৃত বস্তুগুলো দেখিয়েছে? ঘটনাস্থল থেকে আপনার বাড়ির দূরত্ব কত হবে বলেন তো? ঘটনা কতটার সময়, এটা যে সময় বলবে তখন আপনি বলবেন আপনি ওই সময়ে কেন ঘটনাস্থলে ছিলেন। এইখানে সে এই গ্যাপটা তৈরি করে আপনি সাজেশন দেবেন যে আসলে আপনি পুলিশের সোর্স, হ্যাঁ সাজেশন দিন গ্যাপ তৈরি করে যে আপনি পুলিশের সোর্স বা ইনফরমার, হ্যাঁ এরকম আপনি দিতে পারেন। অথবা যে আমাদের আতাউল্লাহ সাহেব যেটা বলছিল যে অনেক সময় তারা টহল দলের সদস্য থাকে বা ড্রাইভার থাকে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে। তো সেটা যদি সেরকম জব্দ তালিকায় সাক্ষী দিকে দেখতে পান যে তারা টহল দলের কেউ, হ্যাঁ বা সেটা প্রশ্ন করার মাধ্যমে বের করতে পারেন, তাহলে সেই সাজেশনটা দিতে পারবেন আপনি যে আপনি তো আসলে টহল দলের ড্রাইভার ছিলেন। এইভাবে যেটা হয় সেই রকম একটা সাজেশন। আচ্ছা ইনফরমেশন, তারপরে এখানে আর কিছু লেখা দিতে পারে যে আপনি তল্লাশি কার্যক্রম প্রত্যক্ষ না করে ও পুলিশের দ্বারা প্রভাবিত হয়ে, হ্যাঁ থানায় গিয়ে বা অন্য কোথাও তথাকথিত জব্দ তালিকায় স্বাক্ষর করেছে এই সাজেশন। দেওয়া যেতে পারে। এইভাবে এটা শেষ করে দেয়।